আমাদের এই দেশের যদি আমরা বলি, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের আমূল পরিবর্তন দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইংরেজরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চলতেছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে, কিন্তু এই সমাজের মুক্তি হচ্ছে না, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা আমরা রাষ্ট্রের কাছে প্রদান করেছি, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম করা দরকার, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্সও থাকবে, দুটার সমন্বয় হবে। এই দুটার সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই সমাজের এবং এই প্রজন্মের, আমাদের এই প্রজন্মের মুক্তি হচ্ছে না। এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, সাদিক কায়েম ভাইকে অনুরোধ করব তার বক্তব্য নিয়ে আসার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখা কর্তৃক আয়োজিত প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার সংগ্রামী সভাপতি জায়েদ ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা আমাদের নবীনবরণ প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সারোয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত থেকে শুরু করে যে 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং একই সাথে স্মরণ করছি এবং দোয়া করছি সকল গাজীদের জন্য, যারা তাদের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, যারা এখনও পঙ্গু অবস্থায় আছে, হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মেডিকেল জোন শাখাকে। জুলাই বিপ্লবে যখন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, 15 জুলাই খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তখন মেডিকেল জোনের, বিশেষ করে মেডিকেল জোন ছাত্র শিবিরের ভাইরা সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা যখন মেডিকেলে ট্রিটমেন্টের জন্য যাচ্ছিলাম, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এবং ওই সময়ে যে পরিমাণ রোগী ছিল ঢাকা মেডিকেলে, তখন আমি নিজেই ছিলাম, আমাদের যে পরিমাণ রোগী ছিল সেই পরিমাণ ডাক্তার ছিল না। এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা ফিলিস্তিনে, আপনারা জানেন ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, ফিলিস্তিনিদের উপরে হাসপাতালে যেভাবে হামলা করে, ঠিক একইভাবে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন হাসপাতালে দফায় দফায় হামলা করেছিল ঢাকা মেডিকেলে। ওই সময়ে মেডিকেল জোনে আমাদের যারা দায়িত্বশীলরা ছিল তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করছিলাম। ওই সময়ে আমাদের আহত ভাই এবং বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এবং যাদের সিভিয়ার অবস্থায় আছে
তাদেরকে বিভিন্ন প্রাইভেট মেডিকেলগুলোতে ক্লিনিকগুলোতে নিয়ে যাওয়াতে সহযোগিতা করা এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সামগ্রিক কাজে তদারকি করেছেন আমাদের মেডিকেল জোন ছাত্র শিবির শাখার দায়িত্বশীল ভাইরা। সেখানে আমি আজকের এই অনুষ্ঠান থেকে ছাত্র শিবির মেডিকেল জোন শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের এই অবদান ক্রুশাল সময়ে সারা জীবন এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যাদের সামনে কথা বলছি বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই। আপনারা কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন নাকি? একটু হাত তোলেন তো। আচ্ছা, বাংলাদেশের প্রফেশন বলতে দুইটা প্রফেশনে আছে। আমরা যদি গ্রামে যাই আমাদের জিজ্ঞেস করে তুমি কি ডাক্তার হওয়া নাকি ইঞ্জিনিয়ার হওয়া, ঠিক আছে? ক্লাস 9-এ আমরাও যখন, আমি তো আর্টসে পড়ছি, তো ওই যে প্যারাগ্রাফ যখন লিখতে বলে তখন হচ্ছে আমি লাইফে লেখে হচ্ছে আমি একজন ডাক্তার হইতে চাই। অথবা শুধু এটা আমি না, আমাদের মতো যারাই আছে সবাই, আর গ্রামের আমাদের চাচারা যারা আছে তাদের কাছে প্রফেশন দুইটা, তুমি কি হবা, ডাক্তার হওয়া নাকি ইঞ্জিনিয়ার হবা, যাই হোক। তো যেটাই হোক, আজকে আপনারা বাংলাদেশের এত শিক্ষার্থী, আপনারা প্রায় প্রতি বছর 1 লাখ 1.5 লাখ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ওইখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে আজকে মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হিসেবে মনোনীত করেছেন, একজন শিক্ষার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেটা অনেক বড় একটা নিয়ামত। তো সেখানে সেই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার এবং সবাইকে আলহামদুলিল্লাহ বলা দরকার। আমরা যারা মুসলমানরা আছি, এটা অনেক বড় একটা ব্লেসিং। এই সুযোগটা সবাই পায় না। ধরেন অন্য যে প্রফেশন, ওই প্রফেশনের সাথে যারা মেডিকেলে আপনারা যারা পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে আপনারা যারা ডাক্তার হবেন, এই প্রফেশনের ডিফারেন্সটা অনেক বেশি। আপনাদের এমন একটা প্রফেশন যে প্রফেশনে সবসময় আপনি সদকা জারিয়ার কাজ করতেছেন, আপনি সবসময় সোর্স অফ বেনিফিটের কাজ করতেছেন, আপনি সবসময় সোর্স অফ গুড ডিডসের কাজ করতেছেন। তো এই প্রফেশনটা অনেক বড় একটা কাজের সুযোগ। তো এমন যেন না হয়ে যে হচ্ছে এই প্রফেশনে আপনি আসছেন, ডাক্তার হচ্ছেন যে জাস্ট হচ্ছে কিছু ভোগবাদিতার জন্য। আপনার হচ্ছে অনেক গাড়ি থাকবে, বাড়ি থাকবে, গুলশানে আপনি বাড়ি করবেন, কানাডায় আপনি সেটেল হবেন, আমেরিকা আপনি সেটেল হবেন, এরকম যেন ভোগবাদিতা না থাকে। এই যে ইনশাল্লাহ কয়েকজন বলছেন, তো এই ভোগবাদিতা যদি আপনি করেন, হইতে পারে আপনার গাড়ি হবে, বাড়ি হবে, গুলশানে আপনি বাড়িঘর করবেন, আপনার কানাডায় আমেরিকাতে বিভিন্ন জায়গায় বড় বড় বাড়িঘর করবেন, কিন্তু এই বাড়িঘর আপনার প্রশান্তির কারণ হবে না, আপনার অশান্তির কারণ হবে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে আমি ডাক্তার হব সমাজের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, এবং আমি যতদিন বেঁচে থাকব এই সমাজে, আমি যতদিন থাকব আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হব, এই সমাজের মানুষরা আমার থেকে কল্যাণ পাবে, আমি সদকা জারিয়ার কারণ হব, এই নিয়তটা যদি থাকে তাহলে আপনার মাধ্যমে মানুষ কল্যাণও পাবে, উপকারও পাবে, একই সাথে আপনার বাড়িও হবে, গাড়িও হবে, আপনি যাই চান সব কিছুই হবে। তা কোনটা ভালো? কিন্তু আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি এই খুনি হাসিনা এবং তার দোসররা, তাদের উদ্দেশ্যটা ছিল সবসময় এটা, তারা বাড়ি করতে চায়, গাড়ি করতে চায় এবং দেশের বাইরে তারা অনেক সম্পত্তি তারা জমিয়েছিল, যে কারণে আজকে তারা এই দেশ থেকে পালাইছে না? তো সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের, আমরা গোল ঠিক করতে যেন আমরা ভুল না করি, এবং আপনাদের সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আছে। আমি কয়েকজন মানুষের উদাহরণ দেব, যেই মানুষরাই পুরো সমাজে পরিবর্তন করে দিয়েছে। একজন মানুষ চাইলে একটা বিপ্লব করতে পারে, একজন মানুষ চাইলে সমাজের বিশাল কন্ট্রিবিউশন রাখতে পারে। তো সেই ধরনের মানুষ আমাদেরকে হইতে হবে। এই যে মেডিকেলে আমরা যারা পড়ি, আপনারা যারা পড়তেছেন, মানে এমনি আপনাদের অন্যান্য বন্ধুদের মতো স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিতে পারেন, কিন্তু এই স্বাভাবিকভাবে জীবন শেষ করার জন্য তো আপনাকে আমাকে সৃষ্টি করতে পাঠায়নি। আপনাকে আমাকে এই সমাজের মধ্যে কিছু রেখে যাওয়ার জন্য। আপনি চলে যাবেন কিন্তু আপনার অ্যাবসেন্সে সবাই আপনার অনুপস্থিতিটা ফিল করবে। ধরেন আজকে আপনি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়েন, আগামী 5 বছর পর আপনার পড়াশোনা শেষ হবে, এরপর আপনি আর উচ্চতর পড়াশোনা করবেন। আগামী 10 বছর পরে যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়ে যায়, আপনার অনুপস্থিতিতে কতজন মানুষ আপনাকে ফিল করবে, এবং সেই ফিল করানোর জন্য আপনি কি করতেছেন সেটা একটু চিন্তা করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। যেমন আমি কয়েকজন মানুষের কথা বলবো যাদের অনুপস্থিতি আমরা অনেক বেশি ফিল করি, এবং আমরা হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য সব সময়, এবং আমরা একই ফিল করি এরা যদি আজকে থাকতো তাহলে আজকে সমাজের জন্য কত না ভালো হতো। এর মধ্যে একজন হলো
ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী, ওনার নাম কি আপনারা জানেন? আচ্ছা, তো মীর কাশেম আলী ভাই তিনি এই ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় সংগঠন প্রতিষ্ঠা করেছেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে। এবং এই মীর কাশেম আলী ভাই তিনি শিবির প্রতিষ্ঠা করলেন। শিবিরের মাধ্যমে তখন সারা দেশব্যাপী একটি প্রজন্ম তৈরি করলেন, সারা দেশব্যাপী সংগঠনকে ছড়িয়ে দিলেন এবং যে মানুষগুলো সত্যের পথে, কল্যাণের পথে মানুষদেরকে সবসময় আহ্বান করে। এই শহীদ মীর কাশেম আলী পরবর্তীতে তিনি ছাত্র শিবির শেষ করে তিনি একজন সফল উদ্যোক্তা হলেন, অসংখ্য প্রতিষ্ঠা করলেন, অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন। আজকের যে ইসলামী ব্যাংক হাসপাতাল, আজকের যে ইসলামী ব্যাংক, এইগুলো সব শহীদ মীর কাশেম আলী হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে ইবনে সিনা হাসপাতাল, সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে আপনার অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, সেটাই মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে অনেকগুলো মিডিয়া, এর মধ্যে হচ্ছে একটা মিডিয়া হলো দিগন্ত কর্পোরেশন, দিগন্ত টিভি ছিল, দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা, সেগুলো শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। এভাবে আজকে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর, বিশেষ করে আমরা যে টেকনাপে যাই, এক্ষেত্রে এই যে অনেকেই ছিল, এর মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা ছিল শহীদ মীর কাশেম আলী। তো এইভাবে দেখতে পাই একজন মানুষ দেখেন যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের জন্য কাজ করছে, এবং শুধুমাত্র তিনি বাংলাদেশের জন্য কাজ করে নাই, বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল যে আছে, সেটা যদি খাগড়াছড়িতে যান, আপনি রাঙ্গামাটিতে যান, বান্দরবনে যান, ওখানকার যে উপজাতিরা আছে, ক্ষুদ্রনী গোষ্ঠী আছে, তাদের জন্য তিনি কাজ করছেন। আমার বাড়ি যেহেতু খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, সবগুলো জেলা আমার যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা একটু যাবেন। সে রাঙ্গামাটির কাফটাই লেক একদম রিমোট এরিয়া, ওই রিমোট এরিয়ায় লঙ্গত নামে একটা উপজেলা আছে, ওইখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করছে, ওখানে স্কুল প্রতিষ্ঠা করছে, কলেজ করছে, মাদ্রাসা করছে, কর্মসংস্থানের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করছে। এবং ওইখানে আগে মানুষ সামান্য অসুস্থ হলে মারা যেত, হাসপাতাল ছিল না। শহীদ মীর কাশেম আলী তিনি প্রথম সেখানে তিনি হাসপাতাল নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ওখানকার উপজাতিরা এবং সর্বস্তরের মানুষরা সে হাসপাতাল থেকে তার চিকিৎসা পেয়েছে। এখনও এখানকার মানুষরা শহীদ মীর কাশেম আলীর নাম শুনলে, সেই যে লেভেলের হোক, তারা তার জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে সবাই ফিল করে। একই সাথে সারা বিশ্বের জন্য, সারা মুসলিম উম্মার জন্য ওনারা কাজ করেছেন। আজকের মুসলিম বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় IIIT, এটার যে বাংলাদেশ চ্যাপ্টার BIIT, এটার অন্যতম তিনি ফাউন্ডার ছিল। এবং মিডল ইস্ট ওই সময় যারা নেতৃত্ব দিত, যারা শাসক ছিল, সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। সারা বিশ্বের মুসলমানদের জন্য ওনারা কাজ করে গিয়েছেন, আজাদের জন্য তারা কথা বলে গিয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত আছে তাদের জন্য তারা কথা বলে গিয়েছেন। তো দেখেন একজন মীর কাশেম কত কাজ করে গিয়েছে, এবং সারা জীবন এই বাংলার ভূখণ্ডে, এই বাংলার মানুষের মুক্তির জন্য তারা কথা বলে গিয়েছেন। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে ওনারা সবসময় কথা বলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য তারা কথা বলে গিয়েছেন। তো পরবর্তীতে খুনি হাসিনা এবং তার দোসররা মনে করলো ওনারাই হচ্ছে থ্রেট, সুতরাং ওনাদেরকে শেষ করতে হবে। খুনি হাসিনা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে পরবর্তীতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে শহীদ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার নাম আপনারা সবাই জানেন। সারাটা জীবন তিনি কল্যাণের কথা বলে গিয়েছেন, মানুষদেরকে ডেকেছেন। তো এই যে মানুষগুলো দেখেন, তারা যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের কারণ ছিল। এইভাবে ডাক্তারদের মধ্যে আমরা অনেকের বলতে পারি, অনেকের নাম আপনারা চেনেন, আপনাদের পরিচিত আছে। শাহ আব্দুল হান্নান, সারাটা জীবন ওনারা কাজ করে গিয়েছেন। তো এইরকম আমরা যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে এই ধরনের বড় নিয়ত থাকতে হবে, আমাদের চিন্তা থাকতে হবে, আমি এই সমাজে যতদিন বাঁচবো ততদিন এই সমাজের আমি কল্যাণের কারণ হব, মানুষ আমার থেকে উপকার পাবে। আমি যখন চলে যাব আমার অ্যাবসেন্সটা সবাই ফিল করবে, একই সাথে আমার যে প্রেজেন্স আমি যতদিন দুনিয়ায় থাকবো সেটাও সবাই ফিল করবে। আমি এই সমাজের একদম ইনএভিটেবল, অপরিহার্য হয়ে উঠবো। তো আপনারা কে কে পারবেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, একটু নিয়ত করতে হবে, ইসলামের এটা হচ্ছে সৌন্দর্য। সবাই কিন্তু হাত তুলতেছেন না, আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। মানে নিয়তের কিন্তু লাভ আছে, ইসলামের এটা হচ্ছে সৌন্দর্য। যখন আপনি একটা ভালো কাজে নিয়ত করবেন, সেটা আপনি হোক আর না হোক, এই নিয়ত করার সাথে সাথে কিন্তু রিওয়ার্ডস শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যখন কাজটা করবেন তখন আপনার ডাবল রিওয়ার্ডস। তো সেই কারণে আমাদের এসব সময় নিয়ত করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি, আমাদের আজকে
বিশ্ববিদ্যালয় আমাদের মেডিকেল কলেজ কেন্দ্রিক আমরা অসংখ্য সমস্যার মধ্যে আমাদেরকে যেতে হয়। আমাদের এই দেশের যদি আমরা বলি, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের আমূল পরিবর্তন দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইংরেজরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চলতেছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে, কিন্তু এই সমাজের মুক্তি হচ্ছে না, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা আমরা রাষ্ট্রের কাছে প্রদান করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম করা দরকার, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্সও থাকবে, দুটার সমন্বয় হবে। এই দুটার সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই সমাজের এবং এই প্রজন্মের মুক্তি হচ্ছে না। এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এই সকল শিক্ষা কমিশনগুলো ভারতের প্রেসক্রিপশন হয়েছে। সেটা কি আপনারা জানেন? একটু বাংলাদেশের শিক্ষা কমিশনগুলোর রিপোর্টগুলো আপনারা একটু পড়বেন, সেগুলো কিভাবে তৈরি হয়েছে। একদম এখানে যদি আমি বলি, শিক্ষা কমিশন, নূর খান শিক্ষা কমিশন, কুদরতে খোদা শিক্ষা কমিশন, কবির চৌধুরী শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন, যতগুলো কমিশন আছে, এইগুলো সবগুলোর উদ্দেশ্য ছিল এখানে ভারতের যেই প্রেসক্রিপশন, তাদের যে শ্যাডো এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমটা চালু করা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জাতির কখনো মুক্তি হবে না, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু বেকার তৈরি হবে, অথবা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হবে, গ্রাজুয়েট হবে, কিন্তু এই গ্রাজুয়েটরাই সমাজের জন্য বোঝা হিসাবে থাকবে। অথবা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রাজুয়েট হয়ে সে বিভিন্ন প্রফেশনে যাবে, কিন্তু ওই প্রফেশনে গিয়ে সে বড় বড় দুর্নীতি করবে, সে সমাজের অকল্যাণের কারণ হবে। এবং আমরা আজকে দেখতে পাই এই মেডিকেল সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি। সেটা কি আপনারা একমত নাকি দ্বিমত? আচ্ছা, এটা খুবই অপ্রত্যাশিত। আমাদের একটা মৌলিক চাহিদা আমাদের স্বাস্থ্য খাত, কিন্তু সেই জায়গায় আজকে সিন্ডিকেটের কারণে আমরা যখন হাসপাতালগুলোতে যাই, সেখানে দেখতে পাই রোগীরা কিভাবে শুয়ে থাকে রাস্তার মধ্যে, প্রত্যেকটা জায়গায় সেখানে আমরা দুর্নীতি দেখতে পাই, বড় বড় দুর্নীতিগুলো। বিগত ফেসিবাদী আমলে এই সবচেয়ে বড় বড় দুর্নীতিগুলো এখানে হয়েছে। তো নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে এই মেডিকেল সেক্টরের সকল দুর্নীতিকে আমরা ভেঙে চুরমার করে দেব। সেটা কি আপনারা একমত আছেন? এবং একই সাথে একজন রোগী, চিন্তা করেন, একজন রোগী যখন হাসপাতালে যায়, একজন ডাক্তারের কাছে যায়, কত বড় সে, একদম পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থায় সে থাকে। তো ওই সময়ে যখন সে ভঙ্গুর অবস্থা দেখতে পায়, অথবা তাকে যখন কষ্ট দেওয়া হয়, তখন তার মনের থেকে যে অভিশাপ আসে, সেটা আমরা যেন হচ্ছে কখনো আমাদের কারো প্রতি না আসে। সেই জায়গায় আমরা প্রথম বর্ষ থেকে আমাদের নিয়ত থাকবে, আমরা যে ডাক্তার হব, আমরা এই ডাক্তার হব এবং ডাক্তার হয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করব ইনশাআল্লাহ। আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমরা দেখতে পাই, তারা চিকিৎসার জন্য চলে যায় হচ্ছে সিঙ্গাপুরে, যাদের আর একটু সামর্থ্য আছে তারা চলে যায় হচ্ছে আমেরিকাতে। তো কিন্তু আমরা আমাদের দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে আসবো, যার মাধ্যমে আমাদের দেশের সবাই আমাদের এই দেশে যারা চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। তো সেই চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তন করার জন্য আপনাকে নেতৃত্ব নিতে হবে। আসমান থেকে ফেরেশতা তো আসবে না ভাই। এই যে প্রথম বর্ষে যারা আপনারা আছেন ঢাকার মেডিকেলগুলোর, আপনারা যদি সে দায়িত্ব নেন, আপনারা যদি সে ট্রাস্ট অর্জন করাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সম্ভব। এবং একই সাথে যে সমস্ত রাজনীতিবিদরা, যে সমস্ত আমলারা, তাদের কিছু হইলে যারা সিঙ্গাপুরে চলে যায়, আমেরিকাতে চলে যায়, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো, তাদেরকে এই জাতি আর নিবে না, কারণ তারা দুর্নীতিবাজ, কারণ তাদের নিজের দেশের প্রতি তার আস্থা নাই। কারণ আমি বিশ্বাস করি এই বাংলাদেশে সবচেয়ে মেধাবীরাই, সবচেয়ে ভালো ভালো প্রফেশনাল, তারা হচ্ছে ভালো ভালো চিকিৎসকরা আছে, কিন্তু তারা চলে যায় ভারতে, তারা চলে যায় সিঙ্গাপুরে, তারা চলে যায় আমেরিকাতে। তাদের দেশের প্রতি তাদের আস্থা নাই। যাদের দেশের প্রতি আস্থা নাই, তাদের এই দেশের রাজনীতি করার দরকার নাই। তো সেই কারণে আমি অনুরোধ করবো, আপনারা এখানে যারা আছেন, আমাদেরকে এই প্রথম বর্ষ থেকে আমাদেরকেই সে দায়িত্বটা নিতে হবে, এবং আমি বিশ্বাস করি আপনাদের পক্ষে সেটা সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আমাদের বিপ্লব পরবর্তী 1.5 বছর পার করছি, আজকে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, কিন্তু বিগত ফেসিবাদী আমলের কথাগুলো আমাদের একটু স্মরণ রাখা দরকার। বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলো এক একটা ক্যান্টনমেন্ট ছিল, এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিটি ক্যাম্পাসে গণরম গ্যাসরুম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকারকে হরণ করেছিল। প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। মেডিকেল কলেজগুলোতে রক্তের জঞ্জরানি। আমরা সেই ধরনের ক্যাম্পাস আর দেখতে চাই না। আপনারা কি একমত? আমাদের এই জুলাই
আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য, শিক্ষার্থীদের সকল সংকটগুলোকে দূর করার জন্য। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে যেন সে চমৎকার একটা পড়াশোনার পরিবেশ পায়, তার যেন গবেষণার পরিবেশ থাকে, তার যেন স্বাস্থ্যের নিরাপত্তা থাকে, তার যেন খাদ্যের নিরাপত্তা থাকে এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে ওঠে। সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য প্রথম বর্ষে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে শপথবদ্ধ হইতে হবে। আপনারা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন, সবসময় ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ক্যাম্পাসে আর কখনো ফেসিবাদ আসবে না। তা আপনারা কি সবসময় একমত থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবং সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির সবসময় আপনাদের পক্ষে থাকবে। ইসলামী ছাত্র শিবিরও যদি কোনো ভুল করে, কারো ওপর জুলুম করে, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা অন্যায়ের এই প্রতিবাদ তো করবেন, আপনাদের সাথে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এবং একই সাথে যেই জুলুম করবে সে জুলুমের বিরুদ্ধে আপনারা সবসময় প্রতিরোধ করবেন। একই সাথে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবলে হবে না, আমাদের একই সাথে আমাদের সারা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে ভাবতে হবে। যারা আজাদি আন্দোলনের লড়াই করছে তাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ফিলিস্তিনে যারা আজাদি আন্দোলন করছে তাদের জন্য আমাদের কাজ করতে হবে, তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে। আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি ইসরায়েলি জায়নিস্টরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বোম্বিং করে হাজার হাজার আমাদের ভাই বোনকে শহীদ করেছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, ইহিয়া সিনোয়ারকে হারিয়েছি। সারা পৃথিবীর একটা উন্মুক্ত কারাগার আজকের গাজা। এই ফিলিস্তিনে আজাদি আন্দোলনের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে, তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা যখন জুলাই বিপ্লব যখন হচ্ছিল আমাদের বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের আজাদি আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে এবং পুরো ফিলিস্তিন মুক্ত পাবে ইনশাআল্লাহ। একই সাথে কাশ্মীরে যারা আজাদি আন্দোলন করছে, কাশ্মীরের যারা মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। যারা উইগুরের মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আরকানে যারা মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। একই সাথে সুদানে গণহত্যা হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং এই বাংলাদেশকে, এই ঢাকাকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। সারা বিশ্বে যেখানে যে মজলুমের শিকার হবে, জুলুমের শিকার হবে, তাদের পক্ষে মজলুমে যারা থাকবে তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, ইনসাফের পক্ষে আমাদের কথা বলতে হবে। আমরা যদি এইভাবে সারা বিশ্বের মজলুমদের পক্ষে থাকতে পারি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের সারা বিশ্বের মজলুমরা মুক্তি পাবে ইনশাল্লাহ। এবং সেই মজলুমরাই তারা হচ্ছে আমাদের ভাই। এবং এটা হচ্ছে আমাদের ইসলামের অন্যতম একটা সৌন্দর্য। সারা বিশ্বের যারা মানুষরা আছে, সারা বিশ্বের মুসলমানরা আছে, তারা হচ্ছে একটা আমাদের দেহের মতো। সারা বিশ্বের কোনো জায়গায় কেউ যখন আক্রান্ত হবে তখন আমার একজন আপন ভাই আক্রান্ত হলে যেভাবে আমি ব্যথিত হই সেভাবে আমাকে ব্যথিত হতে হবে, সেভাবে আমাকে কষ্ট পেতে হবে, সেভাবে আমার প্রতিরোধ জারি রাখতে হবে। তা আমি বিশ্বাস করি আপনাদের জায়গা থেকে আপনারা সেভাবে আপনাদের প্রতিরোধ জারি রাখবেন ইনশাআল্লাহ। একই সাথে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের মডার্নিটি এবং স্পিরিচুয়ালিটি দুটোর মধ্যে সমন্বয় হইতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অতিমাত্রায় মডার্ন হতে গিয়ে আমাদের স্পিরিচুয়ালিটির জায়গায় আমরা গ্যাপ করে ফেলি। আপনার যদি স্পিরিচুয়ালিটি না থাকে, আপনি যদি আধ্যাত্মিকভাবে আপনার শূন্য অবস্থায় থাকেন তাহলে আপনার এই মডার্নিটি আপনার একটা ডিজাস্টার কারণ হবে। তো দুইটার মধ্যে সমন্বয় হওয়ার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আমরা যারা মুসলমানরা আছি আমাদের আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা সবচেয়ে শক্তিশালী করতে হবে। আল্লাহর সাথে সম্পর্কের জায়গায় যখন আপনার শক্তিশালী হবে তখন দেখবেন যে আপনি অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পাবেন, আপনি কাজের মধ্যে অন্যরকম আনন্দ খুঁজে পাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে বিশ্বাসীরা তোমরা আমার কাছে সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছেন। তো সে কারণে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যত বেশি শক্তিশালী করা যায় সেটা তত বেশি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে, মর্যাদার আসন আসীন করবে। আপনি যদি সকালবেলাটা ফজরের নামাজ দিয়ে শুরু করতে পারেন, একই সাথে যদি আপনি একটু কোরআন অধ্যয়ন করতে পারেন, হাদিস অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনার দিনটা অনেক প্রশান্তিময় হয়ে উঠবে। আমরা অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক জায়গায় গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা পৌঁছাইতে পারি না। তো সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো এখন প্রথম বর্ষ থেকে আপনাদের পুরো সময় পড়ে আসতে আপনি যাই করেন আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা, স্পিরিচুয়ালিটির জায়গাটা কোনোভাবে যেন গ্যাপ না হয় সে জায়গায় আপনি খেয়াল রাখবেন। তাহলে কি হবে, আপনার একটা চমৎকার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও হবে, একই সাথে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও হবে। এই দুটোর সমন্বয় যখন হবে তখন আপনি যেখানে যাবেন
সেখানেই আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা এবং সম্মানের আসনে আসীন করবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই জীবনের যে বললাম, আমাদের এই জীবনের মূল মাকসাদটা ঠিক করতে হবে। আমি যাই হই না কেন, আমি ডাক্তার হব, আমি হচ্ছে অথবা এখান থেকে অনেকে সরকারি আমলা হবেন, যাই হন, আমার মূল উদ্দেশ্য থাকবে এই সমাজের কল্যাণ হওয়া, এই সমাজের মানবতার মুক্তির জন্য কাজ করা, এই মানুষের সারা বিশ্বের আজাদির জন্য যারা কাজ করতেছে তাদের পক্ষে থাকা, সবসময় ইনসাফের পক্ষে থাকা, জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মজলুমের পক্ষে থাকা। এভাবে যদি আমি আমার লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ জারি রাখতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি সম্মানের আসন আসীন করবে। এবং একই সাথে আমাদের স্কিলগত জায়গায় সমৃদ্ধি অর্জন করা দরকার। আজকে এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন, আপনাদের পুরো সময়টা পড়ে আছে। আপনাদের যারা সিনিয়র আছে, যারা ফোর্থ ইয়ার যারা হচ্ছে এখন শেষ পর্যায়ে আছে, তাদের সাথে একটু কথা বলবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের হতাশায় কাটাতে হয়। আজকে আমাদের দেশে দেখতে পাই অনেকে সুসাইড করে, হয় বেকারত্বের কারণে সুসাইড করে। তো এটা যেন না হয়, এই প্রথম বর্ষ থেকে যে আপনার অবারিত সময়, এখন থেকে যেন আপনার একটা হচ্ছে ইয়ার ভিত্তিক পরিকল্পনা থাকে, বর্ষভিত্তিক পরিকল্পনা। আপনার প্রথম বর্ষে আপনি কি করতে চান, দ্বিতীয় বর্ষে কি করতে চান, তৃতীয় বর্ষে কি করতে চান, প্রত্যেকটা ইয়ার ভিত্তিক আপনার যেন একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা আলোকে আপনি যদি আপনি নিজেদেরকে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার যখন পড়াশোনা শেষ হবে, আপনার আর হতাশা কাজ করবে না। আপনার স্কিলগত জায়গায় সব দিক দিয়ে, সফট স্কিল বলেন, সব ধরনের স্কিলগুলো আপনার অর্জন হবে এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আপনি সক্ষমতা এবং সামর্থ্য আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। একই সাথে আজকে বাংলা ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজন, মেডিকেল জোনের যে আয়োজন, এই আয়োজন করা হচ্ছে শিবিরে যোগ দেওয়ার জন্য অথবা শিবিরকে ভালো বলার জন্য, কোনোটার জন্য আমরা আজকে এই আয়োজনটা করি নাই। সেটা কি আপনারা একমত? মানে আজকের এই আয়োজনটা কি জন্য করা হয়েছে আপনাদেরকে নিয়ে? মানে শিবিরে যোগ দেওয়ার জন্য করা হয়েছে? আচ্ছা, না না, শিবিরকে এখানে কেউ যোগ দেওয়ার দরকার নেই। আপনারা কেউ যদি শিবিরে যোগ না দেন কোনো সমস্যা নাই। আজকের এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যে প্রথম বর্ষের শিক্ষার্থী, আপনাদের যে অবারিত সুযোগ আছে এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য কি সেটা, এবং একজন নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে এবং বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, দেশের প্রতি আপনার কি অবদান রাখা দরকার সেটাকে স্মরণ করে দেওয়ার জন্য। এরপর আপনার ইচ্ছা আপনি শিবির করেন অথবা শিবিরকে নিয়ে সমালোচনা করেন, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমরা চাই আপনারা দেশে নেতৃত্ব দেন, দেশের মানুষের মুক্তির জন্য কাজ করেন, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করেন এবং সত্যিকার অর্থে সৎ, দক্ষ, আদর্শ মানুষ হিসেবে আপনাদের নিজেদেরকে তৈরি করেন এবং প্রফেশনাল জায়গায় আপনারা সাউন্ড হন। তো এইটা হইতে পারলে আমাদের ইসলামী ছাত্র শিবিরের মূল উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যটাই হলো এটাই, একটি তরুণ প্রজন্ম তৈরি করা, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কথা বলবে, যারা সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে, যারা মানবতার মুক্তির জন্য কাজ করবে, যারা সারা বিশ্বের মুসলিমদের জন্য যারা কাজ করবে। তো সেই ধরনের যদি একটা প্রজন্ম তৈরি হয়ে যায়, তাহলে ইসলামী ছাত্র শিবির সাকসেসফুল। এবং সেই জায়গায় যারাই কাজ করবে, এই প্রজন্ম তৈরি করার জায়গায় যারাই কাজ করবে, তাদের সাথে ইসলামী ছাত্র শিবির আছে ইনশাআল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যে কাজগুলো করছি, কয়েকটা প্রস্তাবনা আমি জাস্ট আপনাদের সামনে হাজির করবো। ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটি রিপোর্ট সিস্টেম আছে, যেটা খুবই সাইন্টিফিক। একজন ছাত্র নিজেকে তৈরি করার জন্য, তার লাইফটাকে ব্যালেন্স করার জন্য এই রিপোর্টটা রাখলে তার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে। সেই রিপোর্ট বইটা দেখছেন কে? একটা হাত তুলুন তো এখানে। আচ্ছা, অনেকেই দেখেছেন। আমি সবাইকে অনুরোধ করবো এই রিপোর্ট বইটা একটু রাখার জন্য, খুবই সাইন্টিফিক। আমি যদি আমার কথা বলি, আজকে আমার এই পজিশনে আসা, এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অসাধারণ আমার জন্য অবদান রেখেছে। তো এই রিপোর্ট বইয়ের মধ্যে আপনার 24 ঘন্টা আপনার হিসাব থাকবে, আপনি মাস শেষে আপনার পর্যালোচনা করতে পারবেন। আপনার পড়াশোনা এবং স্পিরিচুয়ালিটি দুটার মধ্যে কোঅর্ডিনেশন হবে। একজন মুসলমান যদি হয়, আপনাকে রেগুলার কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্রপত্রিকা পড়তে হবে, এবং দিন শেষে রাতে আপনি ঘুমানোর সময় আপনার নিজের আত্মপর্যালোচনা, সেলফ ক্রিটিসিজম, আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় আপনার গ্যাপ হয়েছে, সেগুলো কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং আগামীর জন্য আপনি কীভাবে নিজেকে প্রস্তুত করবেন, সে আলোকে আপনার এই সকল প্ল্যানগুলো সাজানো। তো এইভাবে দেখবেন যে হচ্ছে আপনার পুরো লাইফের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফটা দেখবেন যে প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বাড়তে থাকবে। তো আমি অনুরোধ করবো ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ রিপোর্ট সিস্টেমটা আপনারা দেখতে পারেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে, যে সিলেবাসটা যদি আপনি পড়েন, সেটা আপনাকে শিবির করতে হবে না, আপনি নিজের জন্য পড়েন। কারণ আমরা যারা ছাত্ররা আছে, দেখা যায় শুধুমাত্র আমরা বইয়ের পড়াশোনাগুলো পড়ি, পুঁথিগত পড়াশোনাগুলো পড়ি। এগুলো পড়লে তো আপনার জন্য, আপনি সারা বিশ্বের জন্য আপনি প্রস্তুত হবেন না। আপনি যদি সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চান, আপনার একটা হলিস্টিক নলেজ থাকতে হবে। রাষ্ট্র কীভাবে চলে সেটা আপনাকে জানতে হবে, সমাজ কীভাবে চলে সেটা আপনাকে জানতে হবে,
এরপর হচ্ছে আপনার ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে, থিওলজি আপনাকে জানতে হবে। এই সকল কিছুর একটা সমন্বয় আমাদের ইসলাম ছাত্র শিবিরের যে সিলেবাস আছে সেখানে আছে। তো আমি অনুরোধ করব, ইসলাম ছাত্র শিবিরের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা আমাদের সিলেবাসের যে লিটারেচারগুলো আছে সেগুলো দেখতে পারেন, এবং একই সাথে যে রিপোর্ট আছে সেটা আপনার নিজের উন্নয়নের জন্য আপনি রাখতে পারেন। তো আমি আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমি আবারও প্রত্যাশা রাখবো এখানে আপনারা যারা আছেন প্রথম বর্ষে আপনাদের লাইফের গোল্ডেন টাইম, এই প্রথম বর্ষ থেকেই আপনাদের জন্য পরিকল্পনা থাকে, বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে, এবং মূল মাকসাদটা যেন ঠিক থাকে। আপনি যাই করেন আপনার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। সৃষ্টিকর্তা আপনাকে এই দুনিয়াতে যে জন্য পাঠিয়েছেন সেই কাজটা যেন আপনার সবসময় মাথায় থাকে, এবং আপনার এই সমাজে বেঁচে থাকাটা যেন সবাই ফিল করে। আপনি এই সমাজের যেন সোর্স অফ বেনিফিটের কারণ হতে পারেন, সোর্স অফ গুড ডিডসের কারণ হতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই ধরনের কল্যাণকামী মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। এই সমাজের, এই রাষ্ট্রের এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই যোগ্যতা সক্ষমতা দান করুক, এবং সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাওয়াত দিয়ে এবং সকল অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।